4 বছর 3 মাস জেলে থেকেছি, 97 দিন রিমান্ড থেকেছি, 4 দিন গুম থেকেছি। এই 17 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার হয়েছে, বাট লড়াই অব্যাহত রেখেছে। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন এই অঞ্চলে হবে না যদি আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হয় জনগণের। অল্প বয়সী ছেলে মেয়েরা কোথায় মিশছে, কোথায় যাচ্ছে, তাদের মাদকের ভয়াবহতা বোঝানো এবং পরিবারের একটু নজরদারিতে রাখা, যাতে নতুন করে মাদকসেবী তৈরি না হয়। তাহলে সংশ্লিষ্ট সেবা খাতগুলিকে এখানে একটা বিশেষ মনোযোগ দেওয়ার জন্য তিনি জনগণের প্রতিনিধি হয়ে সবসময় সজাগ রাখতে পারেন, সক্রিয় রাখতে পারেন, চাপ প্রয়োগ করতে পারেন। কয়েকটা প্রকল্প যদি গ্রহণ করে, কিছু অর্থ বরাদ্দ পেলে এটা কিছুটা প্রসারিত, কিছুটা মেরামত, কিছুটা রিপ্লেসমেন্ট করতে পারলেই অবাধে মানুষ গ্যাস পাবে। আমাকে অবগত করলে দায় আমার, এটা নিয়ন্ত্রণের দায় আমার, এটা বন্ধ করার দায় আমার, আর চাঁদাবাজকে শাস্তি দেওয়ার দায়ও আমার। চরম ফ্যাসিবাদী চরিত্র হতে বাধ্য হয়েছে বিএনপিকে রাজনৈতিকভাবে ফেস করতে না পেরে, তখনই গণ অভ্যুত্থান প্রয়োজন হয়েছে এবং পুরা জাতির অংশগ্রহণে তা সমাপ্ত হয়েছে। তারা নির্বাচন করবার জন্য যার যার অবস্থান থেকে বেরিয়ে এসেছে এবং সর্বাত্মক চেষ্টা করছে। ধানের শীষের প্রার্থী হিসেবে আপনি এলাকায় কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। সাড়াটার প্রাধান্য পাচ্ছে যেভাবে আপনি দেখছেন তার চেয়েও অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সাড়ার বিষয় নয়। আমি যেহেতু 33 বছর এলাকায় রাজনীতি করি, আমার দল এবং আমাকে নির্বাচিত করবার জন্য এই এলাকার মানুষ দায়িত্ব নিয়ে নিয়েছে। অর্থাৎ তারা মনে করছে সব পরিস্থিতিতে তাদের সাথে ছিলাম, তাদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, আত্মিক সম্পর্ক হয়ে গেছে। পাড়া মহল্লায়, অলিতে গলিতে 33 বছরের রাজনৈতিক বিচরণ, তারপর আন্দোলন, তারপরে হচ্ছে যে কোনো প্রয়োজনে এই এলাকার মানুষের পাশে থাকা, এই সব কিছু এমন একটা ভিত্তি তৈরি করেছে যে এই এলাকার মানুষ বিএনপির প্রার্থী হিসেবে আমাকে উইন করানোর দায়িত্ব তারাই নিয়ে নিয়েছে। যার ফলে এই নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে প্রচারণায় এবং ভোটে সশরীরে উপস্থিত হয়ে ভোট প্রদান করে বিএনপির প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে উইন করানোর দায়িত্ব তারা নিয়ে নিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তাদের যে উপস্থিতি, সরব উপস্থিতি, তাদের যে সমর্থন, তাদের যে অংশগ্রহণ, তারা যতটা উৎফুল্ল, তারা নির্বাচন করবার জন্য যার যার অবস্থান থেকে বেরিয়ে এসেছে এবং সর্বাত্মক চেষ্টা করছে। আপনি 2020 সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন, এইবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। দুইটা পরিবেশের মধ্যে এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে? 2020 সালে তো একটা সাজানো পাতানো নিয়ম রক্ষার নির্বাচন ছিল মাত্র। নির্বাচনের আগেই ক্ষমতাশীল ওই ফ্যাসিবাদী দলের প্রার্থী মহিউদ্দিন সাহেব এর ওই বিজয় নিশ্চিত হয়েছিল। আর এবার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার জাতির একটা সংকটের মধ্যে গণতন্ত্রের উন্নয়ন অথবা বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ, জনগণের ক্ষমতায়ন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, আবার সবার সমান অধিকার নিশ্চিত করার নির্বাচন। ডেফিনেটলি জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে, সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য তাদের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে তার প্রতি লয়াল থেকে এখনও পর্যন্ত নিরপেক্ষভাবে একটা চমৎকার পরিবেশ বজিয়ে রেখে নির্বাচনটা অনুষ্ঠিত হতে চলেছে, এই পরিবেশ নিশ্চিত করেছে। যার ফলে এই দুটি নির্বাচনকে তুলনা করাটাও এক ধরনের ঠিক হবে না, এটা উচিত হবে না। এই নির্বাচন হচ্ছে জনগণের প্রতিনিধি, জনগণ কর্তৃক নির্বাচিত করার নির্বাচন, আর সেটা ছিল ক্ষমতাশীল দলের একজন প্রার্থীকে সংসদে পাঠানোর জন্য আনুষ্ঠানিকতা মাত্র। দুটি সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি নির্বাচিত হন, এই আসনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশেষ করে পরিচ্ছন্নতা, যানজট, পানি সমস্যা ও গ্যাসের ভয়াবহ ঘাটতি। এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা সম্ভব হবে? এটা এই আসনের সমস্যা না, এই ঢাকা সিটির সমস্যা। তবে এই আসনেও এটার প্রভাব রয়েছে, প্রাদুর্ভাব আছে। মূল কাজ হচ্ছে সেবা খাতগুলিকে ফাংশন করানো। সেই সেবা খাতগুলির যে জরাজীর্ণতা আছে, সেবা খাতে যারা রাষ্ট্রের হয়ে কাজ করার কথা তারা অমনোযোগী, পর্যাপ্ত সার্ভিস তারা এনশিওর করছে না, কোনো কোনো জায়গায় অক্ষমতা আছে আর কোনো জায়গায় সক্ষমতা থাকলেও আন্তরিকতার অভাব আছে। যার ফলে এগুলো আমি চিহ্নিত করেছি। তিতাস কর্তৃপক্ষের কাছে আমি 3 বার গিয়েছি এই এলাকার সমস্যা নিয়ে। তারা বলছে একটা নির্বাচিত সরকার যদি আসে তখন এই পাইপলাইনের যে সংযোগগুলি আছে গ্যাসের, সেটা জরাজীর্ণ অবস্থায় আছে।
কয়েকটা প্রকল্প যদি গ্রহণ করে, কিছু অর্থ বরাদ্দ পেলে এটা কিছুটা প্রসারিত, কিছুটা মেরামত, কিছুটা রিপ্লেসমেন্ট করতে পারলেই অবাধে মানুষ গ্যাস পাবে। সিটি কর্পোরেশনে কার্যত মেয়র নাই, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই, একটা কর্পোরেশন আছে, ট্যাক্স কালেকশন করছে, হোল্ডিং ট্যাক্স, কিন্তু তাদের যে সেবা সেটা বলারও জায়গা নেই, কেউ দেখভাল করার দায়িত্ব আছে বলে মনে হচ্ছে না। তারা ভবনে হয়তো বসে থাকছে, সরকার রুটিন ওয়ার্ক করছে, নির্বাচন করছে, আর তারা মনে হয় নির্বাচন দেখার জন্য বসে আছে, কিন্তু তাদের যে দায়িত্ব রয়েছে সিটি কর্পোরেশনের সেটা একবার ভেঙে পড়েছে, নাজুক অবস্থা। তো এগুলির জন্য নির্বাচিত সরকার দরকার, গণতন্ত্রের উত্তরণ দরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া আপনি বলবেন কাকে? রাষ্ট্র পরিচালনায় এই মুহূর্তে কার্যত কোনো পক্ষ নেই, কার্যত কোনো পক্ষ নেই। একটা সরকার, সংকটকালীন সরকার, সে নির্বাচন করতে চায়, কিছু বিচার করতে চায়, কিছু সংস্কার করতে চায়, জনগণের কাছে দায়বদ্ধতা নেই, অতএব জনগণের সমস্যা নিয়ে তার কোনো ভাবনাও নেই। কিন্তু নির্বাচিত সরকার যদি আসে, সিটি কর্পোরেশনও যদি নির্বাচন তাড়াতাড়ি হয়ে যায়, ডেফিনেটলি শৃঙ্খলা ফিরে আসবে, সেবা খাতগুলি আরও বেশি জোরালো করা যাবে, আরও বেশি দায়িত্বশীল করা যাবে। নির্বাচিত সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হবে দ্রুততম সময়ের মধ্যে আমাদের জনজীবনে স্বস্তি আনা, নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করা। তো একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল কাজ কি? তিনি কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, তিনি এলাকার জনগণের প্রতিনিধিত্ব করেন, সমস্যাগুলি চিহ্নিত করেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ওই সমস্যা সমাধান করবার জন্য সক্রিয় রাখতে চান, কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করেন, অথবা ধরেন আমলে নিতে, যাতে তারা সফল হয়, সে ব্যাপারে তার তৎপরতা থাকে। সরকারের নজরে আনা, খুব নীতি নির্ধারণের বিষয় হলে সংসদের নজরে আনা, সেখানে আলোচনা করা। আর যদি নীতি নির্ধারণের বিষয় না হয়, তাহলে সংশ্লিষ্ট সেবা খাতগুলিকে এখানে একটা বিশেষ মনোযোগ দেওয়ার জন্য তিনি জনগণের প্রতিনিধি হয়ে সবসময় সজাগ রাখতে পারেন, সক্রিয় রাখতে পারেন, চাপ প্রয়োগ করতে পারেন। জনগণের ভাষ্য যে সাধারণত এলাকায় যে মাদক এবং চাঁদাবাজি যেটা হয়, সেটা সাধারণত প্রভাবশালী মহল এবং যারা সরকারে থাকেন তাদের ছত্রছায়ায় বা বলা যায় যে এক প্রকার নিয়ন্ত্রণে হয়। তো আপনি জনপ্রতিনিধি হলে এই বিষয়ে কিভাবে সুদৃষ্টি দিবেন, বা এটা সম্ভব হবে কিনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা? ক্ষমতাশীল দলের ছত্রছায়ায় নিয়ন্ত্রণ হতো, কিন্তু গত 5 তারিখ পর থেকে হচ্ছে না, আর আগামী তো আর কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন এই অঞ্চলে হবে না, যদি আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হয় জনগণের। আর দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে মাদক এই অঞ্চলে কামরাঙ্গীরচরে আমি বেশ কিছু অভিযোগ পেয়েছি, হাজারিবাগে সামান্য, এই অঞ্চলে একেবারে কম বললেই হয়। মনে রাখতে হবে, মাদক সেবী আপনি সমাজে রেখে মাদক বিক্রি আড়ালে আবডালে নিয়ন্ত্রণ করাটা কঠিন। এই জন্য আমার 3টি পদক্ষেপ আছে। মাদক বিক্রি যে কোনো মূল্যে বন্ধ করা, পরিবারকে সচেতন করে তার পরিবারের সদস্যরা, অল্প বয়সী ছেলেমেয়েরা কোথায় মিশছে, কোথায় যাচ্ছে, তাদের মাদকের ভয়াবহতা বোঝানো এবং পরিবারের একটু নজরদারিতে রাখা, যাতে নতুন করে মাদক সেবী তৈরি না হয়, মাদক আসক্ত না হয়, সেই ব্যাপারে সচেতন করা। আরেকটা হচ্ছে, যারা ইতিমধ্যে মাদকে আসক্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। সেটি না রাখতে পারলে, আপনি সেবী যদি কমাতে না পারেন, তাহলে বিক্রি কমাতে পারবেন না। ও একটা ডিজিজ, ও যে কোনো মূল্যে যে কোনো জায়গার থেকেও সংগ্রহ করবে। যার ফলে আমার 3টি কাজ আছে: মাদক বিক্রি বন্ধ, নতুন করে মাদক আসক্ত যাতে না হয় তাদের জন্য সচেতন করা, ইতিমধ্যে যারা আসক্তিতে গিয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য পরিবারের সহায়তা, সামাজিক সহায়তা, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা, এই জায়গাগুলিতে কাজ করতে হবে। আপনাকে বলি, প্রায় 600-র মতো মত বিনিময় সভা করেছি। কেউ আমাকে এই পর্যন্ত বলেনি, আমি সবার কাছে জিজ্ঞেস করেছি, 600 মত বিনিময় সভা করেছি। যদি কম উপস্থিত থাকে, 300 মানুষ উপস্থিত ছিলেন এই অঞ্চলে। আমি গত এই 2 মাসে আমি অনেককে জিজ্ঞেস করেছি, কেউ বলেন এখানে চাঁদাবাজি আছে, তবে একটা সমঝোতা আছে আমার কাছে মনে হয়েছে। যেমন একজন মানুষ ফুটপাতে বসছেন, তিনি ওই এলাকার, এটা রাজনৈতিক বিবেচনায় না, একটা সক্ষম ব্যক্তি, হয়তো বাড়িওয়ালা অথবা ওই মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, যেখানে বসছেন, তার সাথে একটা সমঝোতা করছেন যে সে ওখানে একটা দোকান দিলে প্রতিদিন 100 টাকা দেবেন, এই শর্তে তিনি গিয়ে বসছেন। আরেকজন যে বলছেন আমি 150 টাকা দেবো, আমাকে বসতে দেন। এভাবে সমঝোতা করে কিছু সুবিধা কিছু মানুষ নিচ্ছে, সেই সুবিধাগুলি বন্ধ করা দরকার। যেমন ফুটপাতে বসবে না, তাহলে তো এই অবৈধ সুবিধা নেওয়ার কোনো সুযোগ হচ্ছে না। এই যারা বসতে চায় তারা কারো না কারোর সাথে সমঝোতা করছে। অথবা ঢাকা কলেজের সামনে গেল, দেখা গেল বৈষম্য বিরোধী এক নেতা, তার প্রভাব আছে, তার সাথে বলছে ভাই আমি আপনার এলাকার, আমি একটু ওইখানে বসে আপনাকে আমি প্রতিদিন 100-150 টাকা দেবো। উনিও চিন্তা করছেন ফুটপাতে অবাধে বসছে, আমি যদি এরকম 5টা দোকান থেকে সারা দিনে 7,700 টাকা পাই, তো ওয়েল অ্যান্ড গুড। এই যে সমঝোতা বলছি আমি। আবার এলাকাতে 2-1 জন এরকমও আছেন, তারা আড়ালে আবডালে গোপনে কোনো মানুষকে অবৈধ সুবিধা দেন,
আর তিনি তার অন্তরালে বা ওই সমর্থন নিয়ে হয়তো অবৈধ ব্যবসাও করছেন বড় পরিসরে, ইম্পোর্ট হতে পারে, এক্সপোর্ট হতে পারে, আছে। যেখানেই অবৈধ বিজনেস আছে তারা কারো না কারো দৃষ্টিতে আসলে তার সাথে সমঝোতা করে এটা করে। কিন্তু প্রকাশ্যে কেউ চাঁদা দিয়েছে, দিতে হয়, এই কোনো নজির পায়নি। আমাকে এলাকায় যদি দেখাতে পারেন, দায় আমার। মানে হচ্ছে যে আপনি যদি হয় পান তাহলে ব্যবস্থা নিন। না, পান না মানে এটা আমি পাইনি, কিন্তু আপনারা যদি পান, আমার বক্তব্যটা হচ্ছে আপনারা যদি পান, জানেন যে এরকম হচ্ছে, আমাকে অবগত করলে দায় আমার, এটা নিয়ন্ত্রণের দায় আমার, এটা বন্ধ করার দায় আমার, আর চাঁদাবাজকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। যদি নির্বাচিত হন, জনগণ যদি আপনাকে ভোটে নির্বাচিত করে, তাহলে আপনি কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন? না, আমি যথোপযুক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। আলটিমেটলি আমাদের জনগণের কর্তৃক নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট যিনি হন এদেশে, তিনি জনগণের যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারেন না। আপনি যদি সংসদে এবং সরকারে দুটি জায়গায় এই অঞ্চলের জনগণের যথোপযুক্ত প্রতিনিধিত্ব করতে পারেন, সব সমস্যার সমাধান হবে। কোনটা আগে কোনটা পরে সেটা বড় কথা না, প্রতিনিধিত্ব করতে আপনি জানেন কিনা, প্রথমত এলাকার জনগণের সমস্যাটা আপনি ওন করেন কিনা, চিহ্নিত করেন কিনা, এবং সমাধান করবার জন্য ব্রত আছেন কিনা। যদি এভাবে আপনি দেখেন, ডেফিনেটলি এই রাষ্ট্রে অনেক সমস্যাই সমাধান করা যাবে। দুই একটি বিষয় আছে যে সামগ্রিক স্বার্থে নীতি নির্ধারণী বিষয় থাকে, সেটা আমি সংসদে সক্রিয় থেকে ডেফিনেটলি সরকারের নীতি নির্ধারণীতে সহায়তা করতে চাই, অথবা সরকারের আমলে নিয়ে ওই বিষয়ে কার্যকর পদক্ষেপ সরকার যাতে নিতে বাধ্য হয় সে ব্যাপারে সজাগ এবং সক্রিয় থেকে প্রতিনিধিত্ব করতে চাই। এক কথাটা হচ্ছে আপনি যথোপযুক্ত প্রতিনিধি করতে পারবেন কিনা, জানেন কিনা। যদি জানেন, সব সমস্যার সমাধান হবে। 5 আগস্ট যে গণ অভ্যুত্থানটা হলো, একটা পক্ষ সবসময় দাবি করে যে তারাই ছিল। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থানে আসলে আপনার ভূমিকাটা কি ছিল? জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিল, বিএনপির প্রধান সমন্বয়কারী। অর্থাৎ এটা আমার সৌভাগ্য, অথবা ধরেন আমার অর্জনও বলতে পারেন, যে এই পুরো গণ অভ্যুত্থানটা বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণে আমি নেতৃত্ব দিয়েছি, সমন্বয় করেছি, জোরালো করেছি, সর্বশেষ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই করেছি। গণ অভ্যুত্থানের আজকে যে প্রেক্ষাপট, এর সব দল, সব পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষের অর্জন, জাতির অর্জন। আর এই জাতির অর্জনটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য গত 17 বছরে সব পরিস্থিতিতে নেতৃত্ব দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে। আমার বিরুদ্ধে 193টা মামলা ছিল, আমি 9 বার গ্রেপ্তার হয়েছি, 4 বছর 3 মাস জেলে থেকেছি, 97 দিন রিমান্ড থেকেছি, 4 দিন গুম থেকেছি। এই 17 বছরে এই ধানমন্ডির মতো এলাকায় আপনার শেখ প্রধানমন্ত্রীর নিজের বাড়ি, বাবার বাড়ি, নিজের কার্যালয়, স্বামীর বাড়ি, সেখানে আওয়ামী লীগের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমার যতটুকু সামর্থ্য আছে তার শতভাগ নিয়ে লড়াই করেছি। আর তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হয়ে একটা ফ্যাসিবাদী চরিত্রে পরিণত হতে বাধ্য হয়েছে। আর যখন এসে চরম ফ্যাসিবাদী চরিত্র হতে বাধ্য হয়েছে, বিএনপিকে রাজনৈতিকভাবে ফেস করতে না পেরে, তখনই গণ অভ্যুত্থান প্রয়োজন হয়েছে এবং পুরা জাতির অংশগ্রহণে তা সমাপ্ত হয়েছে, যেটাকে বলা হয় অভ্যুত্থান সফলভাবে, এবং ফ্যাসিবাদী শক্তি নির্লজ্জভাবে পালিয়ে যেতে দেশ ছেড়ে বাধ্য হয়েছে। মনে রাখা দরকার, গণ অভ্যুত্থান এভাবেই হয়, একটা জুলুম অত্যাচারের একটা পর্যায়ে গিয়ে জাতি সেটা দায়িত্ব নিয়ে নেয়। তো তারাই হচ্ছে কৃতিত্ববান, যারা হচ্ছে এই সরকারকে দীর্ঘদিন ধরে ফেস করে সমাপ্তির পথে নিয়ে আসতে বাধ্য হয়েছে এই গণ অভ্যুত্থানের। আমরা সেই শক্তি, 17 বছর লড়াই করার শক্তি এই সরকারের বিরুদ্ধে। আমরা দমনের শিকার হয়েছি, নিধনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছে আমাদের বন্ধুরা, আনথরাইজ কিলিংয়ের শিকার হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার হয়েছে, বাট লড়াই অব্যাহত রেখেছে। এবং চূড়ান্তভাবে জনগণই যখন অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে তার সমাপ্তি হয়েছে। রাজনৈতিক দল শুরু করে, ক্রমাগতভাবে শুরু করে, যে কোনো পরিস্থিতিতে শুরু করে, আর গণ অভ্যুত্থানের শেষ পর্যায়ে এসে জনগণ অংশ নিয়ে তা সফলভাবে সমাপ্ত করে। তো সেটাই হয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেছি, জনগণ সর্বশেষে আমাদের পক্ষে অবস্থান নিয়ে তা সফল করেছে। এটা জাতির অর্জন। যে এইবার সাদা কালোর ব্যানার টানানোর একটা বাধ্যবাধকতা আছে। গতকালকে আমরা যেটা দেখেছি যে আপনার বিরোধী প্রার্থীদের হাজারীবাগে কিছু হয়েছে। তো এই বিষয়টা যদি বলতেন, এবং এই বিষয়টাকে আসলে আপনিও নিয়ন্ত্রণ করবেন কিনা, যাতে কোনো ধরনের রঙিন পোস্টার না, হচ্ছে না, একেবারে নিয়ন্ত্রণ করা আমার জায়গা থেকে। আমি একজন সচেতন মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো সময় প্রার্থী নিজে বোঝেন না, যাদের উপর ডিপেন্ড করেন তিনিও হয়তো জানেন না। আমি নিজে জানি, আমি বুঝি, এবং আমার নির্বাচনী প্রচারণা যা হয় সেটা হচ্ছে আমি জেনে বুঝে করতে বলি। 20টা বিলবোর্ড আপনি করতে পারবেন রঙিন,
অনলি 20টা আপনার আসনে। আর ব্যানার আপনি করতে পারবেন, তার সাইজ হচ্ছে 4 ফিট বাই 10 ফিট, সাদা কালো কাপড়ে। জি ওই আমার প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী আছে, সব প্রার্থী সেটা করেছে হচ্ছে ওই প্যানা কমপ্লেক্সে আর কি জি করেছে। এটা নিষেধ, সব ব্যানার এবং ফেস্টুন তারা যেগুলি করেছে। আরেকটা ফেস্টুন আপনি করতে পারবেন, অসংখ্য করতে পারবেন, সেটা হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট, সেটাও কাপড়ে করতে হবে। কেউ কাপড়ে করেননি, আমি কাপড়ে করেছি। আর এই প্রচারণার 3টি জায়গা আছে, বিলবোর্ড কালার করতে পারবেন 20টি, ব্যানার করতে পারবেন অসংখ্য কিন্তু কাপড়ের 4 ফিট বাই 10 ফিট, লিফলেট করতে পারবেন আপনি অসংখ্য কাপড়ের, বাট হতে হবে 2 ফিট বাই 1.5 ফিট। জি। আমি তার মধ্যে আছি, অন্য প্রার্থী অনেক জায়গায় ব্যত্যয় ঘটিয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী আপনার ওই ওটা কি বলা হয় প্যানাফ্লেক্সে করেছে, জি ওইটা ব্যবহার করেছে। সাইজও মানিনি, যেটা 1.5 ফিট বাই 2 ফিট। আমি দাড়িপাল্লাটা দেখলাম নিজে, যে একটা আছে 3.5 ফিট বাই 2 ফিট তিনি করে লাগাচ্ছেন। তো এটা আচরণবিধির চরম লঙ্ঘন। আর এসব ছোটোখাটো ব্যাপারে কমপ্লেন করারও ইচ্ছা আমার নাই, কারণ এটাও একটা বিরক্তিকর যে একজনের বিরুদ্ধে কমপ্লেন করা, কিন্তু যিনি লাগাচ্ছেন তিনি সচেতন হলে ভালো হয়। আর আমার এখানে যদি কোনো ব্যবসায়ী কেউ দেখে থাকে, ডেফিনেটলি সে দায় নিতে আমি প্রস্তুত আছি। কোনো ব্যবসায়ী এখানে হওয়ার কোনো সুযোগ নেই।